ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন, চলছে রাজনীতিকে ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত, সতর্ক থাকার আহ্বান, অপশক্তি প্রতিরোধের ঘোষণা। মুজিববাদের নতুন পাহারাদার হয়ে নেমেছে বিএনপি, মন্তব্য নাহিদের। পটুয়াখালীর পর বরগুনা এনসিপির জুলাই পদযাত্রা। নারী আসন বৃদ্ধি ও উচ্চকক্ষ নিয়ে একমত হলেও পদ্ধতি নিয়ে বিভিন্ন দলে ভিন্ন মত, শিগগিরই ঐক্যমত্যের আশা কমিশনের। গণভবনে জুলাই স্মৃতির জাদুঘর উদ্বোধন হবে 5 আগস্ট, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। আন্দোলনে নারীদের অবদানের স্বীকৃতি দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনীতিকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে একটি চক্র। ষড়যন্ত্রকারীরা চায় দেশে যেন কোনো নির্বাচন না হয়, কারো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মৎস্য ভবন, হাইকোর্ট হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। বিএনপি নেতারা অভিযোগ করেন, একটি দল এরশাদ ও বিএনপির ওপর ভর করেছিল বিভিন্ন সময়ে। তারেক রহমানের জীবন হুমকির মুখে বলেও তারা শঙ্কা প্রকাশ করেন। সুকৌশলের চাঁদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া, ওনারা বলেন হাদিয়া, এই হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে, টাকা নিয়েছেন সিটি গ্রুপের কাছ থেকে, আরো কোন কোন কাছ থেকে আমাদের জানা আছে। সমস্ত হিসাব হবে। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই। এরশাদের সময় এরশাদের কাঁধে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাঁধে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাঁধে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর ষড়যন্ত্রকারীদের মাথা বিগড়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ, যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, বিভাজনের সৃষ্টি করা, বাংলাদেশকে আবার একটা জায়গায় নিয়ে আসা যেখানে গণতন্ত্র আবার তিরোহিত হবে। বন্ধুগণ, মিটফোর্ডের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা পরিষ্কার করে বলেছি যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপে তার তদন্ত হতে হবে এবং যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বন্ধুগণ, এটা যারা করছে তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য কাজগুলো করছে। বিএনপি নেতারা আরও অভিযোগ করেন, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ সবকিছুই ধ্বংস করে গেছে বিগত সরকার। এখন দেশে অস্থিরতা সৃষ্টি করে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, মিটফোর্ডের ঘটনার পর একটি চিহ্নিত মহল বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হনন করছে। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও ফ্যাসিবাদের উত্থানের পথ তৈরি করা এদের উদ্দেশ্য। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ড, খুলনায় যুবদল নেতা হত্যা ও চাঁদপুর মসজিদে ইমামকে কোপানোর সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে বিএনপি। সম্প্রতি মিটফোর্ডে একটি ঘটনাকে কেন্দ্র করে একটা দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। পুলিশের বক্তব্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য উদ্ঘাটিত হয়নি। মাত্র গুটি কয়েক সন্ত্রাসী দ্বারা প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় মাত্র 1 বছর আগে সংগঠিত জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিপরীতে আইনের শাসন ধ্বংসের ষড়যন্ত্র বলেই বিবেচিত হতে পারে। একটি চিহ্নিত মহল নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পরিকল্পিতভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের। দুঃখজনক হলো সত্য, নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে
সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার করা দূরে থাক, আইন প্রয়োগকারী সংস্থা এখনও তাদের নাম পরিচয় পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। এমন দৃঢ় দলীয় অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র হরণের দুঃসাহস প্রদর্শন করছে। পতিত স্বৈরাচার ও ষড়যন্ত্রকারীদের মিলিত অপচেষ্টায় সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে কোনো বাধা এলে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তি তা প্রতিহত করবে বলেও ঘোষণা দেন বিএনপি মহাসচিব। ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করব। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। তারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে। পটুয়াখালীতে এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রার 14তম দিনের কর্মসূচিতে তিনি কথা বলেন। বেলা 11টায় শহরের সার্কিট হাউস চত্বর থেকে বর্ণাঢ্য পদযাত্রার সূচনা হয়। পদযাত্রাটি শহরের নিউ মার্কেট, নতুন বাজার, লঞ্চঘাট, পুরান বাজার, বনানী ও তিতাস মোড় হয়ে আবারও সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ হৃদয় তরুয়া স্কয়ারে করা হয় কেন্দ্রীয় সমাবেশ। পদযাত্রা সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ কেন্দ্রীয় নেতারা। কিন্তু সেই মুজিববাদী সংবিধান, সেই ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসীদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা অনৈক্য চাই না, আমরা বিভাজন চাই না, কিন্তু যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ায়, তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয়। এদিকে বরগুনায় নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর এদেশে চাঁদাবাজ আর দুর্নীতি আবারও চেপে বসেছে। সোমবার বিকেলে পদযাত্রার 14তম দিনে বরগুনায় পৌঁছে তিনি একথা বলেন। স্বৈরাচার পতন হলেও সিস্টেমের বদল হয়নি মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ সংবিধান দেশকে এগুতে দেয়নি। সেই মুজিববাদ আর চাঁদাবাজকে একটি দল পাহারা দিচ্ছে বলেও অভিযোগ তার। পরে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের টাউন হল মোড় থেকে পথসভাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সদর রোডে পথসভা শেষ করে এনসিপির নেতারা। সংসদে নারী আসন বৃদ্ধি ও উচ্চকক্ষের বিষয়ে একমত হলেও পদ্ধতি ঠিক করতে পারেনি রাজনৈতিক দলগুলো। নারী আসন ১০০-তে উন্নীতকরণ, উচ্চকক্ষের বিষয়ে আনুপাতিক হার নির্ধারণে বেশিরভাগ দল একমত। রিপোর্ট ওবায়দুল্লাহ মামুনের। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৩তম দিনের আলোচনা হয় সোমবার। এরই মধ্যে বেশ কিছু বিষয়ে একমত হলেও গত ৩ দিনের আলোচনায় ঐক্যমতে পৌঁছাতে পারেনি সংসদে নারী আসন বৃদ্ধি ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে। ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার দিনভর আলোচনা চলে এ নিয়ে। নারী আসন বৃদ্ধি ও উচ্চকক্ষের বিষয়ে সবাই একমত হলেও কিভাবে হবে এ বিষয়ে ঐক্যমত্য হতে পারেনি রাজনৈতিক দলগুলো। জামায়াতে ইসলামী ও এনসিপি চায় আনুপাতিক হারে উচ্চকক্ষ ও নারী আসন। দলগুলোকে অন্তত 15% নারী প্রার্থী দেওয়ার বাধ্যবাধকতার কথা বলেছি। পাশাপাশি একই সাথে টপ আপ পদ্ধতিতে বাকিরা যারা অংশগ্রহণ করলেন নির্বাচনে, তাদের থেকেও যেন প্রতিনিধিত্ব নির্বাচিত হয়ে আমরা যেন সংসদে 100 নারী আসন আমরা নিশ্চিত করতে পারি, সেই একটা মিক্সড ফর্মুলার কথা আমরা আজকে বলেছি। আমরা 32টা দল, 31টা দল একমত, একটা দল দ্বিমত। তাহলে এটাকে কি বলবো আমরা? কনসেনসাস বলবো, একমত হয়েছে বলবো, না হয় নাই বলবো? এটা একটা ন্যাচারাল ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে অ্যাকসেপ্টেবল একটা সিস্টেম তো আছে, তো সেটা দিয়ে বলছে। তারপরেও বিএনপিও এটা বলেছেন যে যেহেতু মেজরিটি আছে, ইলেকশন কমিশন হাউসের মাইন্ড স্টাডি করে একটা সিদ্ধান্ত ঐক্যমত্য কমিশনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চকক্ষের ব্যাপারে মোটামুটি একমত হয়েছে দলগুলো, তবে মতের ভিন্নতা নিম্নকক্ষ নিয়ে। বিএনপির প্রস্তাব প্রতিনিধির ভোটে উচ্চকক্ষ গঠন। কেউ একমতে আসতে পারে না যে এটার নির্বাচন প্রক্রিয়াটা কি হবে। তো যদি ঐক্যমত্য না হয় সেই ক্ষেত্রে কমিশন কি সিদ্ধান্ত নেবে বা পরের দিন কি আলোচনা করবে সেটা কমিশন জানাবে বলেছেন। তবে হাউসের মধ্যে বিভিন্ন রকমের আলোচনায় বিভিন্ন রকম প্রস্তাব এসছে, কিন্তু নির্বাচন প্রক্রিয়া নিয়ে
কেউ ঐক্যমতে আসতে পারেনি। শিগগিরই এ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন এমন আশাবাদ জাতীয় ঐক্যমত কমিশনের। আমরা চাইছি সকলে মিলে আলাপ আলোচনা করে আমরা এক জায়গায় আসতে পারি কিনা। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আজকে এটা অনুরোধ করা হয়েছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেহেতু এখন সকলের বক্তব্য শুনেছেন, তাদের লিখিত অবস্থান দেখেছেন, তার বিবেচনা করে তারা পুনর্বিবেচনা করার কথা ভাবতে পারেন কিনা। সোমবারের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, সিপিবি ও গণসংহতি আন্দোলন সহ ৩০টি দল। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানিয়েছেন ৫ই আগস্ট গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আরও জানান, জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ। সংবাদ সম্মেলনে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, জুলাই নারী যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। পাশাপাশি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জুলাই কন্যা নামে একটি বিশেষ কর্মসূচির আওতায় নারীদের ক্ষমতায়নে কাজ করা হবে। জুলাই আন্দোলনে নারীরা সম্মুখ সারিতে থাকলেও তাদের প্রাপ্য সম্মান দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জুলাইয়ের নারী যোদ্ধারা। জুলাই কন্যাদের আয়োজনে রিকশা র্যালি শেষে কথা বলেন তারা। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, ২৪-এর ইতিহাস থেকে নারীদের ভূমিকা হারিয়ে যেতে দেয়া হবে না। আরও জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ২৪-এর জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে যোগ দিয়েছিল বিভিন্ন স্তরের নারীরা। কোনো সময়ে তাদের অবদান ছিল সামনের সারিতে। তাদের অবদানকে স্বীকৃতি জানাতেই ১৪ জুলাই কন্যা দিবসে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক রিকশা র্যালির আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সর্বপ্রথম দায়িত্ব ছিল এই মেয়েগুলো যারা হারিয়ে যাচ্ছে তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব ছিল, কিন্তু ওনারা এই কাজটা করতে ব্যর্থ। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে নিহত নারীদের পরিবাররা তাদের স্মৃতিচারণ করে, দাবি জানায় সঠিক বিচারের। একটা মায়ের সামনে যদি কারো মেয়েকে স্নাইপারের গুলি করে হত্যা করে, মেয়েটার মগজ আর রক্ত সাথে সাথে ছিটায় পড়ছে আমার শরীরে পর্যন্ত। নারীদের রাজপথ থেকে ফেরাকে হতাশাজনক বলে উল্লেখ করেন তারা। বলেন, তাদের উপযুক্ত স্বীকৃতি দিতে হবে। যে যখনই অন্যায় হবে, অবিচার হবে, দুর্নীতি হবে, একটা দেশের একটা ক্রান্তিকালীন মুহূর্তে গিয়ে পৌঁছাবে, দেশের জন্য বিপদ হবে, তখন আসলে মেয়েরা তাদের সর্বোচ্চটুকু দিয়ে রাজপথে থেকে ছিল, থাকবে। শত অভিমানের পরেও তারা সামনের সারিতেই থাকবে। নারীদেরকে সামনের সারিতে দিয়ে পুরুষরা পিছনে থেকে কিন্তু আন্দোলন করেছে, সেটা আমরা সবাই দেখেছি। নারীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু পরবর্তীতে আন্দোলনের পরবর্তী সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নারীদেরকে এখন আর ওই অগ্রাধিকারটা দেয়া হচ্ছে না। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া নারীদের নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন উপদেষ্টারা। তোমরা যে অন্যায় অত্যাচারের কথা বলছো, তোমরা যে হুমকির সম্মুখীন হচ্ছ, তোমরা যে সাইবার বুলির শিকার হচ্ছ, মনে রেখো এটা যুদ্ধের অবসান ঘটেনি বলেই হচ্ছে। সেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। প্রতিটি মাস জুলাই হবে, সেজন্য প্রতিক্রিয়াশীল কোনো গোষ্ঠী নারীদেরকে যদি ঘরে ফেরাতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু করতে পারি করব, কিন্তু আমার জুলাইয়ের মেয়েরা আবারও আমরা রাস্তায় একসাথে থাকবো। আয়োজনে সম্মান জানানো হয় আন্দোলনে অংশগ্রহণকারী রিকশা চালকদেরও। আমি ছিলাম মোহাম্মদপুর এই এলাকায়, ওখানে ওই যে আপনার যতগুলো ছাত্রগুলো মানে গুলি করা হয়ে গেছে, এগুলো দিয়ে আমরা রিক্সা দিয়ে মেডিকেল নিয়ে গেছি। আমরা যে আহত ছাত্রছাত্রীদেরকে মেডিকেলে নিছি, কারো কাছ থেকে একটা টাকা আমরা ভাড়া নিইনি, কারণ ওখানেও আমাদের মানবতা কাজ করেছিল যে তারা আমাদের ভাই বোন। দারিদ্র, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়ার শপথ গ্রহণ করেন জুলাই কন্যারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ৩৬ দিনের টানা আন্দোলনে গত বছরের ৫ আগস্ট পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। সে সময় রাজধানী ছাড়িয়ে আন্দোলনের স্ফুলিঙ্গ পুরো চট্টগ্রামে ছড়িয়ে দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ কর্মসূচি ছড়িয়ে পড়েছিল গোটা বন্দরনগরী সহ পার্বত্য এলাকা এবং উপজেলাগুলোতেও। চট্টগ্রাম প্রতিনিধি শাহেদা পিয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন নিয়ে চট্টগ্রামে প্রথম আওয়াজ ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে।
তখনও কেউ ভাবেনি এই আন্দোলন ক্যাম্পাস পেরিয়ে ছড়িয়ে যাবে পুরো চট্টগ্রামে। শুরুতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে প্রতিবাদ, এরপর চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক, চট্টগ্রাম কক্সবাজার, ঢাকা চট্টগ্রাম রেল ও মহাসড়ক অবরোধ আর শিক্ষার্থীদের টানা অবস্থান কর্মসূচিতে বাড়তে থাকে ছাত্র জনতার স্রোত। আন্দোলন হতে থাকে তীব্র থেকে তীব্রতর। 15 জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার পর উত্তাল হয়ে ওঠে গোটা বন্দরনগরী। এরপর পাল্টে যায় চট্টগ্রামে আন্দোলনের দৃশ্যপট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে যোগ দেয় অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজগুলোর শিক্ষার্থীরাও। পরদিন নগরীর মুরাদপুরের বিক্ষোভ মিছিলে আবারও শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। চলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। এ ঘটনায় প্রাণ হারান শিক্ষার্থী সহ 3 জন। সহযোদ্ধাদের মৃত্যুতে আন্দোলন ছড়িয়ে পড়ে স্ফুলিঙ্গের মতো। এই আন্দোলনে আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের 2 জন শহীদ হয়, শহীদ হৃদয় তরুয়া, শহীদ ফরহাদ। তাদের এই আত্মত্যাগ, তাদের এই সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আন্দোলনটা শুরু হয়। আর চট্টগ্রামের আন্দোলনের মূল নায়ক এবং মূল ভিত্তি সেটাকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলবো। সেখানে এই আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। আমাদের ক্যাম্পাসগুলো ছাড়তে হয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, চবিতে বলেন, ঢাবিতে বলেন বা অন্যান্য যেসব জায়গায়। তখনই কিন্তু ঠিক আসলে প্রাইভেটিয়ানরা এমনভাবে এন্ট্রি নিয়েছিলেন যে তারা হচ্ছে সেভিয়ার। তাদের যদি আমরা ডিনাই করি, আমরা জুলাই রেভলিউশনকে ডিনাই করবো, এটি আসলে করা ঠিক হবে না। কারণ প্রত্যেকেরই প্রাপ্যটা তাদের দিতে হবে, অ্যাকনোলেজমেন্টটা দিতে হবে, স্বীকার করতে হবে। জুলাই আগস্টের আন্দোলনে প্রাণ হারায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজের 1 শিক্ষার্থী সহ 7 জন। আন্দোলনে সম্মুখ সারিতে থেকে ছাত্রদের বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ান নারী শিক্ষার্থীরাও। কিন্তু এত ত্যাগের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল, এখনও তা অধরাই রয়ে গেছে বলে আক্ষেপ অনেকের। আমরা বিশ্বাস করে জুলাই বৃথা যাবে না, জুলাই বৃথা দেওয়া যাবে না, বৃথা হতে দেওয়া ইনশাল্লাহ হবেও না। এখানে হচ্ছে কি, দেশ পরিবর্তন হতে হলে আগে আমাদের মানসিকতা পরিবর্তন হতে হবে। আমাদের যে দেশের যে জনগণ, তাদের মানসিকতা কতটুকু পরিবর্তন হয়েছে তার উপর নির্ভর করে যে আমাদের দেশটা পরিবর্তন হবে কিনা বা হচ্ছে কিনা। 1 জুলাই গিয়েছে, আবার 1 জুলাই চলে এসেছে। যে ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে ক্ষমতায় আছে, বলতে গেলে তারা প্রায় 11 মাস তারা হচ্ছে এই দায়িত্ব পালন করে আসছে। কিন্তু আমরা যেটা দেখতে পাই, শিক্ষার্থীরা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা এই আন্দোলন সংগ্রাম করেছিল, সেই আশা আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন এখন পর্যন্ত হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও রাজপথে নেমে না এলে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা সম্ভব হতো না বলে মনে করেন আন্দোলনের নেতারা। জনগণ যারা ছিল তারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেই কিন্তু এই আন্দোলন সফল করেছে। তো আমরা আমাদের জায়গায় বারবার ওই একটা কথা স্বীকার করি যে এই জুলাই গণ অভ্যুত্থানের যেই আন্দোলন, এটা আপামর ছাত্র জনতার সকল জনগণের আন্দোলন। আমরা মনে করি যে এই জুলাই আগস্ট পরবর্তী যেই নতুন বাংলাদেশ আমরা উপহার পেতে চাই, সেখানে যাতে আপামর সকল ছাত্র জনতার এখানে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়ন হয়। ছাত্র জনতার তীব্র আন্দোলন পরিণতি পায় গণ অভ্যুত্থানে। স্বৈরাচার বিরোধী 36 দিনের আন্দোলনে শহীদ হন 1,500-এরও বেশি। দৃষ্টিহারা ও পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য মানুষ। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশের মানুষের দুঃখ দুর্দশা বাড়তেই থাকবে। তাই দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত মনে করেন রাজনৈতিক দলের নেতারা। মুবাশির আহমেদের আরও একটি রিপোর্ট। সোমবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণফোরামের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর স্মরণ সভায় যোগ দেন বিভিন্ন দলের নেতারা। এ সময় রাজনীতি ও মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীরা। বসে বসে যখন সবাই কথা বলছিলেন, আমার বারবার মনে হচ্ছিল যে আমি হয়তো কয়েকদিন পরে চলে যাব, কারণ এটাই স্বাভাবিক, এটাই হবে। কিন্তু মন্টু যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে, সেই দৃষ্টান্ত যদি আজকে আমাদের যারা রাজনৈতিক কর্মী আমরা সেটাই মনে রেখে যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে সেখানে নিঃসন্দেহে আমরা সফল হতে পারব বলে আমরা বিশ্বাস করি। দেশের রাজনীতিতে অশালীন ভাষার ব্যবহারের সমালোচনা করেন নেতারা। বলেন, মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীকে হত্যার ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মিছিল যে অশ্লীল স্লোগান, ওগুলো ঘরে বসে টিভির সামনে আপনার শিশু সন্তান অথবা কিশোরকে নিয়ে একসাথে ওই ছবিও দেখতে পারবেন না। এত অশ্লীল স্লোগান। কোনো নেতার প্রতি আপনার বিদ্বেষ থাকতে পারে, কিন্তু তার বংশ নিয়ে জন্ম নিয়ে স্লোগান তৈরি করা কি ভালো? বিশেষ কোনো লবি, বিশেষ কোনো অংশ, বিশেষ কোনো গোষ্ঠীকে তুষ্ট করতে চেয়ে, কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত করতে চেয়ে আমরা আমাদের দেশটাকে অনিশ্চিত অন্ধকারে নিয়ে যেতে পারি না। সেজন্য
লড়াইয়ের ঐক্যতা নতুনভাবে আজকে তৈরি করা দরকার। এ সময় রাজনীতি নিয়ে নিজেদের সন্দেহ আর আশঙ্কার কথা উঠে আসে নেতাদের বক্তব্যে। ভারতের সংবিধান অন্যতম রচয়িতা, ওই সংবিধানের অসংখ্যতা তো দূর করবো, কিন্তু কেউ যদি ছুড়ে ফেলানোর কথা বলে তাকে ছুড়ে ফেলে দেবো। বক্তব্য আমাদের ফ্যাসিবাদী বন্দোবস্তের বদলে গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য যা আবশ্যকীয়, যা অবশ্য প্রয়োজন, সেইটুকু ন্যূনতম ঐক্যমত্যে আমাদের পৌঁছানো দরকার। বিগ পুশের নামে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে পিছিয়ে নিয়ে যাবেন, নির্বাচনকে হতে দেবেন না, জনগণের নির্বাচিত সরকার সংসদ হতে দেবেন না, সেটা হওয়া যাবে না বাংলাদেশে। সকল ষড়যন্ত্র রুখে ঐক্য ধরে রাখার জোর দেওয়া হয় অনুষ্ঠানে। আপনাদেরকে কিন্তু মাঠে জনগণকে নিয়ে ঐক্যর মধ্যে দিয়ে কিন্তু যে পরিবর্তন আমরা আনতে পারবো। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আসছে না বলে মনে করেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় আনতে শেয়ার বাজার পুনর্গঠনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান তার। গতকাল সকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা বিষয়ক আলোচনায় তিনি আহ্বান জানান। আমির খসরু জানান, ব্যাংক থেকে উচ্চ সুদের অর্থায়ন চালু রেখে পুঁজিবাজারকে কখনো স্বাভাবিক ধারায় ফেরানো যাবে না। টেকসই বাজারের স্বার্থে বাস্তব ভিত্তিক পুনর্গঠন জরুরি। শুধু কর সুবিধা দিয়ে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি আকর্ষণীয় করা সম্ভব নয় বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারে পুনর্জাগরণ করতে হলে পুনর্গঠন জরুরি। 1 বছরের মধ্যে বাজারে অন্তত 10টি আইপিও আনার লক্ষ্যে ডিএসসি কাজ করছেন বলে জানান তিনি। সিএসসি চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি না ফিরলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়বে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন, চলছে রাজনীতিকে ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত, সতর্ক থাকার আহ্বান, অপশক্তি প্রতিরোধের ঘোষণা। মুজিববাদের নতুন পাহারাদার হয়ে নেমেছে বিএনপি, মন্তব্য নাহিদের। পটুয়াখালীর পর বরগুনা এনসিপির জুলাই পদযাত্রা। নারী আসন বৃদ্ধি, উচ্চকক্ষ নিয়ে একমত হলেও পদ্ধতি নিয়ে বিভিন্ন দলে ভিন্ন মত, শিগগিরই ঐক্যমত্যের আশা কমিশনের। গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হবে 5 আগস্ট, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। আন্দোলনে নারীদের অবদানের স্বীকৃতির দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।